আসসালামু আলাইকুম। তো কেমিস্ট্রি ফার্স্ট পেপার তৃতীয় অধ্যায়, এটার উপর একটা ওয়ান শট ক্লাস। মোটামুটি সৃজনশীলে যে টপিক থেকে প্রশ্ন আসে মোটামুটি তার সবগুলোই অলমোস্ট কভার হবে। হাতে গোনা দু একটা ছোট ছোট টপিক হয়তো বাদ থাকবে, সেগুলো অ্যাকচুয়ালি বেসিক থেকেই পারা যায়। যে পি ব্লক বা ইলেকট্রোমিনার সংক্রান্ত যেগুলো আছে এগুলো পারা যাবে। তারপর ম্যাক্সিমাম 90% প্লাস টপিক আমাদের সিকিউর জন্য কভার হয়ে যাবে। মূলত আমার এর বাইরে আসে না, আমাদের বোর্ড পরীক্ষায় এই টপিকগুলোর ভেতর থেকে আসে। তো কী কী টপিক কভার করা হবে সেটা আমাদের এখানে লিখে দেওয়া হয়েছে। তোমরা যদি বোর্ড প্রশ্ন খোলো যে কোনো বছরের, তাহলে দেখবা যে মোটামুটি এগুলোর ভেতর থেকে আমাদের শুধুমাত্র প্রশ্ন আসে গ নম্বর আর ঘ নম্বরে। তো ঠিক আছে, শুরু করি। আমাদের ফার্স্টে হচ্ছে কনসেপ্ট। তো কনসেপ্ট ফর সিকিউ, এখান থেকে শুরু করছি আমরা। কি প্রথমে পড়বো হচ্ছে ফাদারাইনিট এবং হাইড্রোজেন বন্ড। যদি এটা বইয়ের লাস্টে আছে, তারপর আমরা শুরুতে পড়তেছি। তার বিশেষ কারণ আছে, এগুলো আমাদের ইম্পর্টেন্ট বেশি আর কি। ওকে, ফাদারের নীতি এবং হাইড্রোজেন বন্ড। আগে ফাদারের নীতি নিয়ে বলি। ফাদারের নীতি আছে চারটা। ফাদারের নীতি কি করে? এই নীতিটা হচ্ছে আমাদের আয়নিক যে যৌগ, এই আয়নিক যৌগের সমযোজী যে ধর্ম সেইটার আমাদের প্রকাশ করে। আয়নিক যৌগে সমযোজী ধর্ম, এটা তো আমরা বুঝি। একটা আয়নিক যৌগের যে সমযোজী বৈশিষ্ট্য থাকবে কিছু, যে পরিমাণ, সেইটাকে আমরা নির্ণয় করবো কি মাধ্যমে? আমরা ফাদারের নীতির মাধ্যমে। ঠিক আছে, সমযোজী, এটা আমরা বলতেছি কি ধর্ম। আচ্ছা, নিচে যে চারটার মতো বা তিনটার মতো অনেক জায়গায় লেখা থাকে। তো হাজারি স্যারের বইয়ে তিনটা আছে, আমি তিনটা লিখতেছি। প্রথমটা হচ্ছে আমাদের চার্জের পরিমাণ, অ্যানায়ন বা ক্যাটায়নের চার্জের পরিমাণ, যেটাকে আমি আরেক ভাষায় বলি চার্জ ঘনত্ব। অ্যানায়ন বা ক্যাটায়নের চার্জের পরিমাণ বা চার্জ ঘনত্ব। ওকে, চার্জ ঘনত্ব। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের 2 নম্বরে, যে অ্যানায়ন বা ক্যাটায়নের চার্জের যে আকার। ওকে, চার্জের আকারটা স্পেসিফিক। যে অ্যানায়নটা হবে হচ্ছে বড়, অ্যানায়ন হতে হবে বড়, আর ক্যাটায়ন হতে হবে হচ্ছে ছোট। ওকে, অ্যানায়ন বড় আর হচ্ছে ক্যাটায়ন ছোট। এটা আমরা মনে রাখতে পারি কিভাবে? যে অ্যানায়ন এটা একটা মানুষ, অ্যানি একটা মেয়ে, ঠিক আছে। তো আর ক্যাটায়ন মানে তার ক্যাট, বিড়াল। তো অবশ্যই হচ্ছে আমাদের কি, মানুষ তো অবশ্যই বিড়াল থেকে বড় নাকি? তাহলে অ্যানায়নের আকার হচ্ছে বড় আর ক্যাটায়নের আকার হচ্ছে ছোট। আর 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা বই লেখা আছে ইলেকট্রন বিন্যাস, তো আমি এটাকে বলবো ডি ব্লক অথবা হচ্ছে এফ ব্লক। ডি ব্লক অথবা এফ ব্লক ইলেকট্রন। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখানে যদি আমাদের চার্জের পরিমাণ, চার্জ ঘনত্ব যদি বেশি থাকে, তাহলে আমাদের সেটা অধিক সমযোজী বৈশিষ্ট্য ধারণ করবে। যদি আমাদের চার্জের আকার ভেতরে অ্যানায়নের আকার বড় হয়, ক্যাটায়নের আকার ছোট হয়, তাহলে সে অধিক সমযোজী বৈশিষ্ট্য ধারণ করবে। আবার যদি আমাদের ইলেকট্রন ম্যাশ করে দেখা যায় ডি ব্লক বা এফ ব্লক আছে, তাহলে সে অধিক সমযোজী বৈশিষ্ট্য ধারণ করবে। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফাদার নীতি বলতেছিল যে এই তিনটা আমাদের মানদণ্ড যদি ফুলফিল করে, মানে এই তিনটা মানদণ্ডের মাধ্যমে আমরা কোন আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি, মানে কোনটা বেশি সমযোজী সেটা নির্ণয় করতে পারবো। এখন কথা হচ্ছে, যেটা বেশি সমযোজী তার অপোজিট যেটা আছে, মানে যেটা বেশি সমযোজী সেটা কম আয়নিক, আর যেটা কম সমযোজী সেটা বেশি আয়নিক। এটা তো আমরা কনসেপ্ট থেকে বুঝতে পারতেছি। ওকে। আচ্ছা, চার্জের পরিমাণের কথা যদি বলি, লাইক মনে করো যে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব বেশি, এটা আমাদের বেশি সমযোজী হবে। আর চার্জের আকার মনে করো যে এইটাই আছে, যে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। তো এখানে দেখো আকার হচ্ছে অ্যানায়ন সেম, তার মানে ক্যাটায়ন থেকে খেয়াল করো পটাশিয়াম আর সোডিয়াম। তাহলে এখানে আমাদের ক্যাটায়নের আকার কী হতে হবে? ছোট, তাহলে সমযোজী বৈশিষ্ট্য বেশি। সোডিয়ামের আকার ছোট, তাই সোডিয়াম ক্লোরাইডে বেশি সমযোজী, আর পটাশিয়াম ক্লোরাইড তাহলে কি হবে? বেশি আয়নিক। এরকম সবগুলোই আমরা বিশ্লেষণ করতে পারবো। যাই হোক, আর ডি ব্লক বা এফ ব্লকের ব্যাপার যদি বলি, লাইক মনে করো যে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে কপার ক্লোরাইড, CuCl। ওকে। তো দেখো যে আমাদের সোডিয়াম ক্লোরাইড, এটাতে আমাদের ডি ব্লক নাই, মানে সোডিয়ামের ডি ব্লক নাই। এখানে তো অ্যানায়ন সেম, মানে ক্যাটায়নের কথা বলছি। ক্যাটায়নের সোডিয়ামের ডি ব্লক নাই, কিন্তু হচ্ছে আমাদের বা CuCl2, যাই হোক দুই দুজনই। তো আমাদের কপারে কি আছে? কপারে আমাদের ডি ব্লক আছে। এখানে কিন্তু আমাদের ক্যাটায়নের আকার ছোট, ক্যাটায়নের ছোট হচ্ছে সোডিয়ামে। তুমি যদি আকার দিয়ে বিশ্লেষণ করো, তাহলে কিন্তু দেখবা যে সোডিয়াম ক্লোরাইড হয়তো মনে হবে বেশি সমযোজী, কিন্তু দেখো এখানে আমাদের কপার ক্লোরাইডে কি আছে? কপারে ডি ব্লক মৌল, মানে ইলেকট্রন আছে। ডি ব্লক ইলেকট্রন থাকার কারণে এটা আমাদের অধিক সমযোজী হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ফাজাইন নীতি। আচ্ছা, এবার আমরা যা দেখবো সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এগুলো দেখানোর কারণ আছে, এগুলো বুঝে নাও। এগুলো বুঝলে সামনের বিষয়গুলো সব ইজি হয়ে যাবে, মানে যেগুলো সেন্টারে আসে। হাইড্রোজেন বন্ড মানে যে আমাদের হাইড্রোজেন, তো মনে করো অক্সিজেন কার কার সাথে করে? ফ্লোরিন, অক্সিজেন আর হচ্ছে নাইট্রোজেন। এগুলো আমাদের বৈশিষ্ট্য কি? এগুলো হচ্ছে আমাদের উচ্চ তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রোনেগেটিভিটি উচ্চ। ঠিক আছে, উচ্চ ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা, তো এই
আমাদের হাইড্রোজেন উচ্চ ইলেকট্রোনেগেটিভ মৌলের সাথে যে হচ্ছে দুর্বল বন্ধন গঠন করে, এগুলো কেমন হয়, এগুলো হচ্ছে আমাদের দুর্বল হয়, দুর্বল বন্ধন। এই জন্য আমরা কী করি, ডট 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 দিয়ে হচ্ছে আমাদের প্রকাশ করি, সেটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। যেমন মনে করো H2O, তারপর HF, আর হচ্ছে আমাদের অ্যামোনিয়া, ঠিক আছে। তো এই তিনটাতে আমাদের কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে। যেমন H2O এর কথা যদি বলি, H2O আচ্ছা একটু ভেঙে লেখা লাগবে যদি তোমাকে দেখাতে চাই তাহলে। তো H2O যদি ভাঙি তাহলে আমাদের কি হয়, যে অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন। তো পার্শ্ববর্তী যে আরেকটা আমাদের মনে করো কি থাকবে, আরেকটা মনে করো যে আমাদের হচ্ছে পানির অণু থাকতেছে। তো সেই পানির অণুতে আমাদের কি আছে, সেই পানির অণুতে আমাদের একইভাবে হাইড্রোজেন আছে। তো এই যে হাইড্রোজেন আর মনে করো যে এই যে অক্সিজেন, এরা পরস্পরের এই যে উচ্চতর ঋণাত্মকতা, এটার কারণে কি করবে, একটা বন্ধন গ্রহণ করবে, দুর্বল বন্ধন, সেটাকে বলছি আমরা হাইড্রোজেন বন্ড। একইভাবে যদি বলো যে HF এর কথা, তাহলে দেখো এখানে হাইড্রোজেন ফ্লোরাইড বন্ধন, পার্শ্ববর্তী একটা যে হাইড্রোজেন ফ্লোরাইড আছে, এখানেও এই যে ফ্লোরিন আর হাইড্রোজেন মিলে কি করবে, হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন বন্ধন গঠন করবে, ঠিক আছে। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে সেম ভাবে। তো এই তিনটার ভেতরে আমাদের যদি আমি হাইড্রোজেন বন্ধনের সবলতার কথা বলি, হাইড্রোজেন ফ্লোরাইডেরটা সবথেকে বেশি শক্তিশালী, তারপর হচ্ছে পানিরটা, আর তারপর হচ্ছে অ্যামোনিয়ারটা, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে অনেক সময় এমসিকিউতে আসে যে কোন হাইড্রোজেন বন্ড অধিক শক্তিশালী। ওকে, তো বুঝতে পারলে আশা করি, কোনো সমস্যা নাই। এখন আমরা সামনের দিকে আছি, এই কনসেপ্ট ইউজ করে আমরা আমাদের যেগুলো কঠিন লাগে, আমাদের কাছে অনেক স্টুডেন্ট ভয় পায় এগুলো, সেগুলোকে খুব ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবো। সেটা কি, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, এগুলো সঠিক ক্রম, ঠিক আছে। এই জাস্ট উপর যে কনসেপ্ট শিখলা সেটা দিয়ে আমরা এগুলোর অ্যান্সার করে ফেলতে পারবো। কীভাবে করবো দেখো, যে আমাদের গলনাঙ্ক বলো, স্ফুটনাঙ্ক বলো, আর দ্রাব্যতার ক্রম বলো। দ্রাব্যতা মানে কি, কতটুকু আমাদের সে দ্রবীভূত হতে পারে। এই সবগুলো আমাদের, দেখো আমাদের সবগুলোই কোথায় বেশি হবে, আয়নিক যৌগে বেশি হবে। এটা তো আমরা 9-10 থেকে বই আসতেছি যে আয়নিক যৌগের আমাদের আয়নিক যৌগের আমাদের কি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো বেশি আবার পানিতে দ্রবীভূত হয় বেশি দ্রাব্যতার ক্রম, দ্রাব্যতার হিসেবে, তাই না। যেমন হচ্ছে, কারণ সেখানে আমাদের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকে। তার মানে যে যৌগটা বেশি আয়নিক তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা কম বেশি হবে। শেষ এটাই। তাহলে আমরা এরপর থেকে এখানে কী করবো, আমরা জাস্ট মানে আরও যদি সিম্পলিফাই করি, আয়নিক যৌগ বলতে কি বোঝাচ্ছে, যে সেখানে আমাদের বন্ধন বেশি শক্তিশালী। তার মানে যে যৌগের বন্ধনগুলো অধিক স্ট্রং, বন্ধনগুলো যত স্ট্রং হবে, বন্ধনগুলো যত স্ট্রং হবে তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা তত বেশি হবে। ওকে, তাহলে আমরা এখন জাস্ট যে যৌগে দেওয়া থাকুক সেটার বন্ধন কোনটার মধ্যে বন্ধন বেশি স্ট্রং আছে, আমরা সেইটা হচ্ছে ফাইন্ড আউট করব। যেটার ভেতরে আমাদের বেশি বন্ধন স্ট্রং হবে সেটা আমাদের তার হচ্ছে দ্রাব্যতার, মানে এই তিনটাই হচ্ছে আমাদের বেশি হবে। এখন বন্ধন স্ট্রং কাদের, বন্ধন স্ট্রং সব থেকে বন্ধন শক্তিশালী কাদের, অবশ্যই আয়নিক। যেটা বেশি আয়নিক তার বন্ধন তত বেশি শক্তিশালী হবে। তাহলে আয়নিক যৌগ যেটা বেশি আয়নিক হবে তা সেটা হচ্ছে বেশি কি হবে, শক্তিশালী হবে। কই থেকে বের করবো, ফাজাইন নীতি। ফাজাইন নীতিতে আমরা তাই শিখে আসছি। ফাজাইন নীতিতে বের করবো যে কোনটা বেশি সমযোজী, যেটা বেশি সমযোজী সেটা কম আয়নিক, ঠিক আছে। তার মানে যেটা কম সমযোজী সেটা বেশি আয়নিক। এভাবে আমরা কোনটা বেশি আয়নিক বৈশিষ্ট্য সেটা আমরা ফাজাইন নীতিতে বের করবো। তারপরে দেখো আয়নিক বৈশিষ্ট্যের পর কি আসে, সরি আয়নিক যৌগের পর কি আসে, সমযোজী যৌগ। এখন সমযোজীর ভেতরে আবার ভাগ আছে, সব সমযোজী সেম না, সমযোজী কিন্তু সেটা আবার পোলার। তাহলে সেটা আমাদেরকে অনেক আয়নিক ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করতেছে, তার ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে জন্য সেটাকে বলতেছি সমযোজী পোলার যৌগ। সমযোজী পোলার ভালো কথা, আরেকটা ক্রাইটেরিয়া যেটা আমরা অনেকেই জানি না বা বুঝি না, সেই জন্য আমাদের হচ্ছে এইটা অ্যান্সার করতে কষ্ট হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। যৌগটা সমযোজী পোলার যৌগ, যৌগটার ভেতরে হাইড্রোজেন বন্ধন আছে, এইটা অবশ্যই আমাদের শুধু সমযোজী পোলার যেটা আছে তার থেকে অধিক শক্তিশালী। সমযোজী পোলারের থেকে সমযোজী পোলারের সাথে যদি হাইড্রোজেন বন্ধন থাকে তাহলে অবশ্যই এটা বেশি শক্তিশালী হবে। এটার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতার ক্রম অবশ্যই বেশি হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের পিওর সমযোজী, ঠিক আছে। এটাকে বলে আমরা কি, পিওর সমযোজী বা বিশুদ্ধ সমযোজী। তাই দেখো তোমার কিন্তু অ্যান্সারের রসদ হয়ে গেছে। এখন তোমার এই টপিকের যে কোশ্চেন আসুক না কেন তুমি পারবা। তুমি জাস্ট ফাইন্ড আউট করবো যদি আয়নিক যৌগ থাকে কোনটা বেশি আয়নিক, সেটা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা কম বেশি। ওকে, আয়নিক নাই সমযোজী আছে, খোঁজো কোনটা বেশি পোলার সমযোজী, মানে কোনটা পোলার সমযোজী সাথে হাইড্রোজেন বন্ড আছে সেটা বেশি এই গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা কম। তারপরে খোঁজো যে সমযোজী পোলার, অ্যান্ড লাস্ট হচ্ছে বিশুদ্ধ সমযোজী, সেগুলো আমাদের মেনলি দ্রাব্যতা নাই কারণ দ্রবীভূত হয় না। ওকে, তো এইগুলো আমরা এখন দেখো যে এগুলোর উপর ভিত্তি করে আমরা দুইটা বোর্ড কোশ্চেনের আসছিলো, সেটা একটু খেয়াল করে আসি। সেটা মনে করো যে কি আছে, প্রথমটায় এটা আমাদের কি লেখা, যে এসি আর হচ্ছে এ টু বি। তাহলে আমাদের ফার্স্টে ফাইন্ড আউট করা লাগবে এসি কি আর এ টু বি কি। দেখো এটা আমাদের গ্রুপ নাম্বার 1, পর্যায় নাম্বার 1, তার মানে এটা হচ্ছে এ হলো আমাদের হাইড্রোজেন, আর সি কি, সি হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার
গ্রুপ নাম্বার 17 মানে হ্যালোজেন মৌল, এবং পর্যায় নাম্বার হচ্ছে 2। তার মানে হ্যালোজেন মৌলের মধ্যে পর্যায় 2 এ কি আছে, পর্যায় 2 আছে হচ্ছে আমাদের ফ্লোরিন, তার মানে সি হচ্ছে এখানে ফ্লোরিন। আর আমাদের কি আরেকটা হচ্ছে বি, গ্রুপ নাম্বার 16 পর্যায় নাম্বার দ্বিতীয় মানে অক্সিজেনের গ্রুপ, তো দ্বিতীয়তে অক্সিজেন আছে, তার মানে বি নাম্বার হচ্ছে আমাদের কি হবে অক্সিজেন, তার মানে এসি হবে আমাদের হচ্ছে কি হাইড্রোজেন ফ্লোরাইড। আর এ টু বি এটা হবে হচ্ছে আমাদের, এটা হবে হচ্ছে আমাদের কি H2O। ঠিক আছে, আচ্ছা আগের যে কনসেপ্ট শিখাইছি সেগুলো দিয়ে তো আমরা অ্যান্সার করব। আর এটা আমি উদাহরণ হিসেবে কেন নিয়েছি, কারণ এখানে আগের কনসেপ্ট অনুসারে তুমি অ্যান্সার করতে যাবা, তবে এক জায়গায় ধাক্কা খাবা, এক জায়গায় ধাক্কা খাবা, সেটা কি যে ব্যতিক্রমের মতো একটা অবস্থা তোমার কাছে মনে হয়, আসলে ব্যতিক্রম না, এটা আমরা যদি বলছি তাহলে ব্যতিক্রম না। দেখো এখন কথা হচ্ছে যে হাইড্রোজেন ফ্লোরাইড আর হচ্ছে পানি। আচ্ছা এখন দেখো যে হাইড্রোজেন ফ্লোরাইড এবং পানি এই দুইটার ভেতরে আমাদের কোনটার বন্ধন বেশি শক্তিশালী, সেটাই তো আমি বলছি স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক যেটা বলি না কেন বেশি হবে, তাই না? তাহলে আমরা এখন ফাইন্ড আউট করবো কোনটার বন্ধন বেশি শক্তিশালী হবে। আমি তো আগের ইয়েতে শিখাইছি যে হাইড্রোজেন ফ্লোরাইডের হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের যে হাইড্রোজেন বন্ধন আছে সেইটার আমাদের হচ্ছে H2O যে হাইড্রোজেন বন্ধন আছে তার থেকে বেশি শক্তিশালী। তো অনেকেই এই জন্য মনে করতে পারো যে ভাই হাইড্রোজেন ফ্লোরাইড তাহলে বেশি শক্তিশালী, কারণ আপনি বলছেন এখানে হাইড্রোজেন ফ্লোরাইডের হাইড্রোজেন বন্ডটা বেশি শক্তিশালী, কারণ উভয়ে পোলার। এটা কিন্তু আমাদের এই কাইটের ভেতর পড়ছে যে সমযোজী এবং পোলার এবং হাইড্রোজেন বন্ধন আছে। দেখো এটা আমাদের কিন্তু এই যে অংশ আছে না, এইটা এই গ্রুপের মধ্যে পড়তেছে যে এরা আমাদের সমযোজী পোলার এবং হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে আমাকে বুঝতে হবে কোনটা হাইড্রোজেন বন্ধন বেশি শক্তিশালী, রাইট? তো হাইড্রোজেন ফ্লোরাইডে একটা হাইড্রোজেন বন্ধন আছে, কিন্তু পানি ভাই আশেপাশের যে পানি অণু আছে তার সাথে 4টা হাইড্রোজেন বন্ধন গ্রহণ করতে পারে। সিঙ্গেল ভাবে ভাবো, যদি চিন্তা করো যে একটা হাইড্রোজেন ফ্লোরাইডের হাইড্রোজেন বন্ধন, একটা পানি হাইড্রোজেন বন্ধন, অবশ্যই হাইড্রোজেন ফ্লোরাইড বেশি শক্তিশালী। কিন্তু একটা হাইড্রোজেন ফ্লোরাইড যৌগ হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে শুধুমাত্র একটা, আর একটা পানির যৌগ হাইড্রোজেন বন্ধন গ্রহণ করতে পারে 4টা। তো 4টা মিলে যে মনে করো যে টোটাল যে শক্তি ক্রমটা হবে, অবশ্যই একটা তোমার সেটার ধারে কাছে হবে না, কম হবে না, রাইট? 4টা মিলে বেশি হবে। মনে করো যে ব্যাপারটা সিম্পল, এটা বোঝা যাচ্ছে না? তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের হ্যাঁ এটা সিঙ্গেলভাবে চিন্তা করলে পানিতে হাইড্রোজেন বন্ডের থেকে হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন বন্ধন শক্তিশালী, কিন্তু একটা পানির অণু 4টা হাইড্রোজেন বন্ধন গ্রহণ করতে পারে, তাই জন্য আমাদের সামগ্রিকভাবে পানির অণুতে যে হাইড্রোজেন বন্ধন সেটা আমাদের কি হবে বেশি হবে হাইড্রোজেন ফ্লোরাইড থেকে, কারণটা কি এটা 4টা গঠন করে। ওকে, তো এই জন্য আমরা বলতে পারবো যে এখানে আমাদের পানিতে এই স্ফুটনাঙ্কের মান হবে বেশি এই হাইড্রোজেন ফ্লোরাইডের থেকে। বুঝতে পারছো আশা করি? তাই দেখো আমরা জাস্ট আগের মানদণ্ডগুলো নিয়ে আলোচনা করলে হয়ে যাবে। এরপর আসো পরেরটা বলা আছে খুবই সহজ, সেটা কি যে আমাদের এক্স ওয়াই জেড কি, সেটা হচ্ছে হ্যালোজেন মৌল। এক্স হচ্ছে আমাদের কি ফ্লোরিন, ওয়াই হচ্ছে ক্লোরিন, জেড হচ্ছে কি ব্রোমিন, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাই না? এগুলো আমাদের সিরিয়াল আসে। আর এ কি, এ হচ্ছে আমাদের এখানে কি আছে, এখানে এ হচ্ছে আমাদের চতুর্থ এবং গ্রুপ নাম্বার কত 2, চতুর্থ এবং হচ্ছে গ্রুপ নাম্বার 2, তার মানে এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম। ওকে, তার মানে আমরা এখন তুলনা করবো কি ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড। ভাই সব এই যেগুলো দেখতে পাচ্ছ সবগুলোর ভেতরেই ক্যাটায়ন সেম। তাহলে আগে আবারও গণনাঙ্কের কম কি করবা, ওই যে আগে যা শিখে আসলাম, এই যে এখানে দেখো কোনটা যেটা বেশি হবে, যেটা সামনের দিকে হবে সেটা বেশি স্ট্রং, রাইট? খুবই সিম্পল। তাহলে এখন এটার ভেতরে খুঁজবো কোনটা বেশি আমাদের আয়নিক, কারণ যেহেতু এখানে আমাদের সবগুলো আয়নিক, তাই কোনটা বেশি আয়নিক সেটা আমরা খুঁজবো এবং সেটা বেশি শক্তিশালী হবে। এখন দেখো যে আমাদের কি আছে এখানে ফ্লোরিন, ক্লোরিন এবং হচ্ছে কি এখানে আমাদের জেড যৌগ আছে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ব্রোমিন। ওকে, তো আমরা এইটা তিনটার ভেতরে যেহেতু ক্যাটায়ন সেম, তাই অ্যানায়নের তুলনা হবে। তাই কিসের তুলনা হবে? অ্যানায়নের। আচ্ছা এটা হচ্ছে অ্যানায়নের যদি তুলনা করো, তাহলে অ্যানায়নের ভেতরে আমরা দেখতেছি যে ফ্লোরিন, ক্লোরিন এবং আমাদের হচ্ছে ব্রোমিন, এইগুলো যদি নিচের দিকে নামতে থাকি তাহলে এই জায়গায় আমাদের অবশ্যই ব্রোমিনের আকারটা কি হবে বড় হবে, তারপর হচ্ছে ক্লোরিনের আকার, তারপর হচ্ছে কিসের আকার ফ্লোরিনের আকার। তার মানে এখানে আমাদের অ্যানায়নের আকার যদি তুলনা করি তাহলে ব্রোমিন সব থেকে বেশি, তারপরে কি তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে ফ্লোরিন। তার মানে এইটা যেহেতু আকার বেশি, এটা বেশি সমযোজী, আর এটা হচ্ছে কম সমযোজী। এটা যেহেতু কম সমযোজী তার মানে এটা বেশি আয়নিক, রাইট? তাহলে এটা হবে আমাদের কি বেশি আয়নিক। তার মানে বলতে পারবো যে ক্যালসিয়াম ফ্লোরাইড যেহেতু বেশি আয়নিক, এটা অধিক গলনাঙ্ক বিশিষ্ট। তারপরে আয়নিক কোনটা? ক্যালসিয়াম ক্লোরাইড, এটা তারপরে, এবং লাস্টে হচ্ছে আমাদের ক্যালসিয়াম ব্রোমাইড। আশা করি বুঝতে পারছো, খুবই ইজিলি এগুলো আমরা সলভ করতে পারবো। এখন আরেকটা তোমার জিনিস শিখাই রাখি এখানে, সেটা যদি আমাদের এখানে এটা আমাদের হচ্ছে থাকতো, মনে করো এ যেটা আছে, এই এ যৌগটা যদি আমাদের বাই এনি চান্স এটা যদি হাইড্রোজেন হতো, এ যৌগটা যদি আমাদের হাইড্রোজেন হতো, তাহলে আমাদের কি হতো? HCl, আর হচ্ছে কি আরেকটা হচ্ছে
বিআর। তো আমরা দেখো এইচএফে কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে, কিন্তু এইচসিএল এইচবিআর নাই। তো আমি চোখ বন্ধ করে বলতে পারবো এই সবগুলো হচ্ছে পোলার, কিন্তু এইচএফে আমাদের কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে, তার মানে এইচএফ অধিক শক্তিশালী। এরপর আসো এইচসিএল আর এইচবিআর। তো এই দুইটার ভেতর যদি তুমি কম্পেয়ার করো, এখন তো ভাই সেই আগের নিয়ম, যেখানে আমাদের ক্যাটায়ন সেম, তাহলে অ্যানায়নের আকার যেটা বড় হবে সেটা বেশি সমযোজী, আকার যেটা ছোট হবে সেটা বেশি আয়নিক। তো ক্লোরিনের আকার যেহেতু আমাদের এটা আমাদের কি ক্লোরিনের যে আকার আছে, ক্লোরিনের আকারটা আমাদের কি ছোট ব্রোমিনের থেকে, তার মানে এটা বেশি কি হবে, এটা বেশি হচ্ছে আমাদের ইয়ে হবে, আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে এটা, আর তারপরে হচ্ছে আমাদের এইচ বিআর। ওকে, তো এই ছিল আমাদের অবস্থা। আর যদি হচ্ছে কিসের কথা বলো, হ্যাঁ শক্তি বন্ধনে হচ্ছে শক্তিক্রম, ঠিক আছে, বন্ধনের শক্তিক্রম এটাই যে আমাদের অ্যানায়নের আকার যেহেতু ব্রোমিনেরটা বড় ক্লোরিনের থেকে, তাই এটা আমাদের বেশি সমযোজী হবে, এটা আমাদের কম সমযোজী হবে। আর এটা আমাদের বেশি কেন হবে, কারণ এখানে আমাদের হচ্ছে কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের, দেখো তাহলে এখন থেকে এগুলো আসলে আশা করি পারবা, কারণ কিছু তার কম। আচ্ছা, তাহলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি আমরা দেখব যে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তি এই দুটোর আগে কি জিনিস বোঝায় সেটা আগে আমাদের একটু বোঝা দরকার। এখানে আয়নীকরণ শক্তি বোঝায় যে আমাদের ইলেকট্রন শেষ কক্ষপথ থেকে বের করতে, ইলেকট্রন শেষ কক্ষপথ থেকে বের করতে যতটুকু শক্তি প্রয়োজন, তাহলে ইলেকট্রন শেষ কক্ষপথ থেকে বের করতে যতটুকু শক্তি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কি আয়নীকরণ শক্তি। আর তাহলে ইলেকট্রন শক্তি কি, যে ইলেকট্রন আমাদের শেষ কক্ষপথে প্রবেশ করাতে, এটা হচ্ছে আমাদের কি অপোজিট, আগেরটা বের করতে, এটা হচ্ছে আমাদের প্রবেশ করাতে যতটুকু শক্তি নির্গত হয়, এটা কিন্তু উল্টা, যতটুকু শক্তি নির্গত হয়। তাহলে ইলেকট্রন শক্তি হচ্ছে নির্গত শক্তি, আর আমাদের আয়নীকরণ শক্তি হচ্ছে যতটুকু শক্তি মানে প্রয়োজন হয়, মানে কি বের করে যতটুকু শক্তি কি হয় বলছি প্রয়োজন, যতটুকু শক্তি প্রয়োজন। এখন প্রয়োজন মানে কি, আমাদের সেই মৌলটা ইলেকট্রন ওই পরিমাণ শক্তি কী করে শোষণ করে, শোষিত শক্তি, তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের কি, এটা অ্যাকচুয়ালি আমাদের শোষিত শক্তি, তার মানে শোষিত করে সেই শক্তি শোষণ করে কি করে ইলেকট্রনকে ত্যাগ করে। আর ইলেকট্রন শক্তি কি, সেটা হচ্ছে নির্গত করে, মানে এটা হচ্ছে আমাদের নির্গত শক্তি। শোষিত শক্তি যদি হয় ডেলেস কি হবে, শোষণ করতেছে পজিটিভ, নির্গত শক্তি হয় ডেলেস কি হবে নেগেটিভ। ওকে, এই জন্য আমাদের আয়নীকরণ শক্তি পজিটিভ হয় আর ইলেকট্রন শক্তি হচ্ছে নেগেটিভ হয়। যাই হোক, তো এটা আমাদের ছিল আয়নীকরণ শক্তি কি আর ইলেকট্রন শক্তি কি জিনিস সেটা একটু বুঝলাম বা অনুভব করলাম আর কি। আচ্ছা, তো এখন এদের ভেতরে আমি জাস্ট বেশি কথা বলবো না, শুধু ব্যতিক্রমটা নিয়ে কথা বলবো, কারণ ব্যতিক্রম নিয়েই প্রশ্ন আসা যায়। তো আয়নীকরণ শক্তির ভেতরে যে ব্যতিক্রমটা বেশি আছে সেটা হচ্ছে আমাদের গ্রুপ 2 আর 13 আর 15 16, আর ইলেকট্রন শক্তির ক্ষেত্রে আমাদের গ্রুপ 16 এবং হচ্ছে কার্বন এবং নাইট্রোজেন, এই দুটোর মধ্যে যে আমাদের পার্থক্য সেটা দেখো। আমাদের ইলেকট্রন শক্তি বলি, আয়নীকরণ শক্তি বলি, রুলসটা কি, আকার যত কম হবে এগুলো তত বেশি হবে, আকার যত কম হবে এগুলো তত বেশি হবে। এখন গ্রুপ 2 আর 13, গ্রুপ 2 এইদিকে থাকবে, গ্রুপ 13 এইদিকে থাকবে, মাঝখানে তো ডি আছে। তো গ্রুপ 2 এর থেকে 13 এর আকার কি ছোট, তাহলে কম্পারেটিভলি আমাদের কি হওয়া উচিত ছিল, এই জায়গায় আমাদের এটা যেহেতু আকারটা ছোট তাই এটার আয়নীকরণ শক্তি বেশি করা ছিল। কিন্তু ভাই এখানে একটা ইলেকট্রোমিনাসের ভেজাল আছে, সেটা কি, যে আমরা জানি যে গ্রুপ 2 এর ইলেকট্রোমিনাস কি NH2, লাস্টে হচ্ছে NH2 থাকে, আর এটা আমাদের কি NH2 NP1, NH2 NP1। খেয়াল করো তো ভাই, এইটার ইলেকট্রোমিনাস কি রাখতেছে, একটা পূর্ণ ইলেকট্রোমিনাস না, আর এটাকে একটা অপূর্ণ। তো পূর্ণ যদি থাকে, আমাদের অরবিটাল যদি পূর্ণ থাকে সেটা বেশি স্টেবল, এটা কিন্তু আমরা 9 থেকে পড়ে আসতেছি। তাহলে এইটা যেহেতু বেশি স্টেবল তাই অবশ্যই এইটার আয়নীকরণ শক্তি মানে বেশি হবে, গ্রুপ 2 এর মানে হচ্ছে আমাদের কি বেশি হয়। যদিও আমাদের আকার দিয়ে চিন্তা করতে গেলে এটা হয় না, কিন্তু আসলে এটা আমাদের ইলেকট্রোমিনাস যদি চিন্তা করি ইজিলি আমরা বুঝতে পারছি যে হ্যাঁ গ্রুপ 2 এরটাই আমাদের আয়নীকরণ শক্তি বেশি হবে। সেম কাহিনী গ্রুপ 15 এবং 16তে। গ্রুপ 15 এর জন্য আমাদের কি, গ্রুপ 15 এর জন্য হচ্ছে আমাদের NH2 NP3, আর গ্রুপ 16 এর জন্য আমাদের NH2 NP4। তাই দেখো এই যে NP কি আছে 3, NP4 অপূর্ণ, NP3 অর্ধপূর্ণ, আমরা জানি অর্ধপূর্ণ আর পূর্ণ থাকলে বেশি স্টেবল, তাই এটাও যেহেতু বেশি স্টেবল তাই এখানে আমাদের বেশি শক্তি প্রয়োজন হবে, এই জন্য আমাদের গ্রুপ 15 গ্রেটার দেন কি গ্রুপ 16। ওকে, আশা করি বুঝতে পারছো ব্যতিক্রম দুইটা, পরীক্ষা আসলে দ্রুম দ্রুম করে লিখে দিবা। এবার আসি গ্রুপ 16 ব্যাপারটা। গ্রুপ 16তে কি আছে, গ্রুপ 16তে আমাদের জানি অক্সিজেন OSSE তে পলে, যাই পলিনিয়াম। ওকে, তো আমাদের হচ্ছে প্রথমে কি আছে অক্সিজেন, তারপরে এগুলা। তো আমাদের এইটার আকার কি সব থেকে ছোট, তার মানে এইটা ইলেকট্রন শক্তি হওয়ার কথা ছিল সব থেকে বেশি, বাট না,
এখানে হচ্ছে কাহিনী ঘটে গেছে। এখানে আমাদের অক্সিজেনের ইলেকট্রন আসক্তি হচ্ছে সর্বনিম্ন, আর বাকিগুলো ঠিক, বাকিগুলো আমাদের যে নিয়ম ওই নিয়ম অনুসারে আগাবে। অর্থাৎ এটা যেহেতু আকার ছোটো তাই এগুলো থেকে এটা বেশি হবে, আর এগুলো মানে পর্যায়ক্রমে আকার বড় হচ্ছে কম থাকবে। কিন্তু অক্সিজেনের শুধু ব্যতিক্রম, অক্সিজেনের আমাদের কি, অক্সিজেন হচ্ছে আমাদের সর্বনিম্ন। কেন সর্বনিম্ন? ওর হওয়া ছিল রাজা, ও হয়ে গেছে ফকিন্নি। কারণ কি ও সর্বনিম্ন? এটার কারণ হচ্ছে অক্সিজেন লাস্টে কি আছে, অক্সিজেন লাস্টে আছে হচ্ছে 2p4 2p4। ভাই দ্বিতীয় পর্যায়ের একটা মৌল, তাতে ইলেকট্রন আছে 4টা। দ্বিতীয় পর্যায়ের একটা মৌল, তাতে ইলেকট্রন আছে 4টা, অর্থাৎ ওর কক্ষপথ ছোট আবার ইলেকট্রন বেশি। তার মানে একটা ব্যাপার কি, ব্যাপার হচ্ছে ইলেকট্রনের গাদাগাদি লেগে গেছে না, একটা ছোট অনেক মানুষ এরকম অবস্থা। তখন ইলেকট্রনের গাদাগাদি লেগে গেছে। এখন ও যখন ইলেকট্রন প্রবেশ করবে, ওখানে কি ইলেকট্রনের একটা বিকর্ষণ হবে না, ওখানে একটা ইলেকট্রনের বিকর্ষণ হবে। এই বিকর্ষণ হওয়ার কারণে খুব বেশি পরিমাণে শক্তি আর নির্গত হতে পারবে না। ঠিক আছে, দেখো শক্তি কখন বেশি নির্গত হবে? তুমি একটা ছোট মনে করো যে দুইটা চুম্বককে একসাথে করো, আকর্ষণ করাও, আর দুটা বড় চুম্বককে আকর্ষণ করো। যখন বড় চুম্বককে আকর্ষণ করা হবে কি হবে, একটা বিশাল পরিমাণ আমাদের শক্তি নির্গত হবে না, একটা বিশাল পরিমাণ বিস্ফোরণের মতো হয়ে যাবে। তো এখানেও ঠিক সেম, যদি আমাদের আকর্ষণ কাজ করে তখন আমাদের বেশি শক্তি নির্গত হয়। কিন্তু এখানে কাজ করছে কি, এখানে কাজ করছে বিকর্ষণের কারণে এখানে বেশি শক্তি নির্গত হতে পারবে না। কারণটা কি, অক্সিজেনের হচ্ছে দ্বিতীয় পর্যায়ে মৌল, দ্বিতীয় পর্যায়ে অধিক পরিমাণ ইলেকট্রনের অবস্থান। এই জন্য আমাদের এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, ইলেকট্রন বিকর্ষণের কারণে এখানে শক্তি নির্গত হবে কম। তাই বলতে পারবো যে এখানে আমাদের অক্সিজেনের ইলেকট্রন শক্তি সর্বনিম্ন। আর কার্বন আর নাইট্রোজেনের কথা যদি বলতে হয় তাহলে এইটা আমাদের আগের মতো চলে আসবে। যে দেখো কার্বন, তারপর আছে হচ্ছে নাইট্রোজেন, আকার ছোটো কার, নাইট্রোজেনের, তাহলে ইলেকট্রন শক্তি বেশি হওয়ার কথা কার ছিল, নাইট্রোজেনের। কিন্তু আমাদের এখানে যদি দেখি যে কার্বন, এই কার্বনটা হচ্ছে আমাদের কি অবস্থা আছে, কার্বন আছে হচ্ছে আমাদের 2s2 2p2, আর নাইট্রোজেন আছে কি 2s2 2p3। বাই এ স্টেবল, এ আনস্টেবল, এর একটা ইলেকট্রন পাইলে অধিক স্টেবল হবে, আর একে যদি তুমি একটা ইলেকট্রন ঢুকাও তাহলে এ অস্থিতিশীল হয়ে যাবে, স্টেবল অবস্থা থেকে হারিয়ে যাবে। তাহলে বুঝো কে বেশি মানে চাবে যে আমি ইলেকট্রন গ্রহণ করি? অবশ্যই কার্বন চাবে, কারণ সে একটা ইলেকট্রন পেলেই তার স্টেবিলিটি বেড়ে যাবে। তাই জন্য এই কারণে এখানে আমাদের কার্বনের ইলেকট্রন আসক্তির মান নাইট্রোজেনের থেকে বেশি। ঠিক আছে, যদিও আকার দিয়ে কল্পনা করলে হয় না, কিন্তু এগুলো আমাদের সব কি ইলেকট্রোমিনাইজ দিয়ে চিন্তা করা যায়, এগুলো আমরা ইজিলি বুঝতে পারবো। তো এই ব্যাপারগুলো, এই ব্যতিক্রমগুলো আমরা ইলেকট্রোমিনাইজ দিয়ে ব্যাখ্যা করবো। তো খুবই ইজি ছিল, আমরা 9-10 থেকে পড়ে আসছি, এগুলো একবার একটু রিভিউ করে দিলাম, এগুলি পরীক্ষা আসে। লাস্ট বা মানে শেষের দিকের টপিক, যদি এরপর আরও কিছু টপিক আছে ডি ব্লক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সংখ্যার নির্ণয় এবং এটার হচ্ছে আকার না, মেইনলি এটা হচ্ছে আমাদের আকৃতি আর হচ্ছে বন্ধন কোণ। ঠিক আছে, সংকরায়ন নির্ণয়, সেটা হচ্ছে আমাদের আকৃতি আর হচ্ছে বন্ধন কোণ, যেটা পরীক্ষায় খুবই আসে এবং আমরা ভয় পাই। তো দেখো সংখ্যার নির্ণয় আমরা মেইনলি সূত্র দিয়ে করবো, এটা করা খুবই ইজি। সেটা হচ্ছে x = ইন্টু v প্লাস m মাইনাস c প্লাস a, এই হচ্ছে আমাদের ফর্মুলা, v প্লাস m মাইনাস c প্লাস a। কোনটা মানে কি সেটা একটু বলি। ভি মানে হচ্ছে আমাদের যোজ্যতা স্তর ইলেকট্রন বা ভ্যালেন্স শেল ইলেকট্রন, অর্থাৎ কেন্দ্রীয় মৌলের। এটা আমাদের কি, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্স শেল ইলেকট্রন। কেন্দ্রীয় যে মৌল আছে তার যোজ্যতা স্তর ইলেকট্রন কয়টা আছে সেটা। এটা হচ্ছে আমাদের মোনো অ্যাটম মানে কি, এক যোজি পরমাণু যাদের যোজনী হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এক যোজি পরমাণু। সি মানে হচ্ছে ক্যাটায়ন সংখ্যা আমাদের বিয়োগ করা লাগবে, এ মানে অ্যানায়ন সংখ্যা যোগ করা লাগবে। কীভাবে মনে রাখবা, ক্যাটায়নের চার্জ পজিটিভ হয়, এই জন্য প্লাসকে করা লাগবে মাইনাসকে করা লাগবে প্লাস, অ্যানায়নের চার্জ নেগেটিভ হয়, এটাকে প্লাস করা লাগবে। ওকে, এই ছোটো দিয়ে আমরা যে কোনো সংখ্যায়ন বের করতে পারবো। এরপরের স্লাইডে আমাদের বেশ কিছু উদাহরণ আছে, আমি সেটা দেখাবো। এখন আসি আকারের কথা। আকারটা আমরা জানি যে আমাদের সংখ্যায়নের মান যদি মনে করো 3 হয়, আচ্ছা 2 থেকে শুরু, 2 থেকে বলতেছি। সংখ্যার মান যদি 2 হয় তাহলে কি sp3 হলে আমাদের কি sp2, তারপর 4 হলে sp3। দেখো এগুলো কীভাবে আসতেছে আমাদের, আমি বলতেছি আগে। 5 হলে কি sp3d, তাই না? তো এগুলো আসলে দেখো আসছে কীভাবে, 2 মানে বোঝাচ্ছে সেখানে 2টা অরবিটাল আছে। এখন এস এর অরবিটাল সংখ্যা কয়টা, একটা, মানে তার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 1, তার মানে তার অরবিটাল হলো 1। পি এর হচ্ছে 3, তাই কিন্তু পি হচ্ছে ইউজ করা যায় সর্বোচ্চ 3টা পর্যন্ত। তো আমার লাগবে 2টা, একটা এস একটা পি হয়ে গেল। লাগবে 3টা, একটা এস 2টা পি হয়ে গেল। লাগবে 4টা, একটা এস 3টা পি হয়ে গেল। লাগবে 5টা, তাহলে একটা এস 3টা পি 4টা। আর তো ভাই পি ইউজ করতে পারবো না, কারণ পি এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 3, তার অরবিটাল সংখ্যা 3। তাহলে কি ইউজ করবো, পি এর পর কি আছে, পি এর পর ডি, তাই ডি। তাহলে 6টা হলে কি sp3d2, বা এটাকে আবার যদি ইলেকট্রোমিনাসের কারণে d2sp3 অনেক সময় দেখা যায়, সেটা ভিন্ন কথা। যাই হোক,
তো এইভাবে আগাবে। এখন দেখো যে আমাদের দুইটা অরবিটাল মানে দুইটা হাত, চার মানে চারটা অরবিটাল চারটা হাত, যদি হাত সংখ্যা যত মানে যতটা আমরা দেখতে পাচ্ছি ততটাই যদি আমাদের যুক্ত পরমাণু থাকে, তাহলে আকৃতি আমাদের সুন্দর যে আকৃতি হওয়ার কথা ছিল সেটা হবে। যেমন দুইয়ের জন্য কি হয়, দুইটা পয়েন্ট কি করো সরলরেখা, তিনটা পয়েন্ট কি হবে ত্রিভুজ। তারপর আমাদের কি আছে চারটা পয়েন্ট, চারটা পয়েন্টে আমাদের কি হয়, চারটা পয়েন্টে আমাদের হয় হচ্ছে এটা হচ্ছে আমাদের কি হয় জানো, এটাকে বলা হয় হচ্ছে কি চতুস্তলকীয়, হ্যাঁ এটার নাম হচ্ছে চতুস্তলকীয়, রাইট। তো এটা হচ্ছে আমাদের কি চতুস্তলকীয় চারটা পয়েন্ট। যদি আমাদের যে কয়টা যুক্ত পরমাণু থাকার কথা সেগুলো যদি যুক্ত থাকে তাহলে আমাদের আকৃতি এরকম সুন্দর হবে। পাঁচটা যদি থাকে তাহলে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের দেখো পাঁচটার জন্য এখানে আমাদের দুইটা ভাগ হয়ে যায়, একটা হচ্ছে অক্ষীয় একটা হচ্ছে নিরক্ষীয়। এই যে লম্বালম্বি দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আমাদের অক্ষীয়। তো অক্ষীয় বরাবর এদেরকে বলা হয় পিরামিড, এটাকে বলা হয় কি পিরামিড, যদি যুক্ত হয়ে যায় পিরামিড হয়ে যাবে। এই পাশ থেকে একটা পিরামিড হবে, এই পাশ থেকে একটা পিরামিড হবে। আর এটা কি ত্রিভুজ, তার মানে এটা হবে ত্রিকোণীয় ত্রিকোণাকার, আবার ত্রিভুজাকার দ্বিপিরামিড, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিভুজাকার দ্বিপিরামিড, 6 হলে হয় কি অষ্টতলকীয়। যাই হোক এই আকারগুলো আশা করি এই যে আমাদের যে মান, এই মান দেখে আমরা ইজিলি বুঝতে পারবো, মুখস্থ করার দরকার নেই, না বুঝে মুখস্থ করলেই পড়াশোনা করি। সায়েন্স পড়তে আসছে বুঝে বুঝে পড়া লাগবে। ওকে, তো আমরা এখানে আমাদের সংখ্যায়ন বের করতে পারবো, দেন আমরা এভাবে আকৃতি বের করতে পারবো। এখন কাহিনী হচ্ছে যদি আমাদের যত কয়টা যুক্ত পরমাণু থাকার কথা ছিল তত কয়টা না থাকে, অর্থাৎ তত কয়টা নাই মানে কি সেখানে আমাদের লোন পেয়ার আছে, কি আছে লোন পেয়ার, ইলেকট্রন নাই মানে লোন পেয়ার আছে, তখনই আমাদের আকৃতি হয়ে যাবে অন্যরকম, বন্ধন কোণ হয়ে যাবে অন্যরকম। ওকে, তো এগুলো আমরা নেক্সটের উদাহরণের মাধ্যমে আমরা এগুলো এখন দেখব। তাহলে উদাহরণ দেখো কী কী আছে দিয়ে রাখছি এখানে আমি, CH4 H2O NH3 NF3, যাই হোক হ্যান তেন 7 সূত্র। এখানে যেগুলো আছে তুমি যদি এখানে সেই সূত্র দিয়ে করো, দেখো কেন্দ্রীয় মৌল কার্বন, কার্বনের আমাদের তাহলে হাফ ইন্টু কার্বনের ইলেকট্রন সংখ্যা কতটি দৈর্ঘ্য স্তরে, সেটা হচ্ছে 4টা, তাই না, ও টোটাল 6টা, লাস্ট কক্ষপথ আছে 4টা। আর হাইড্রোজেন হচ্ছে এখানে একযোজী যৌগ, তো একযোজী যৌগ মানে একযোজী পরমাণু কয়টা আছে 4টা, তাহলে 4 4 8 ভাগ করলে 4, 4 এর জন্য আমাদের সংখ্যায়ন কি sp3। তো এখানে যেগুলো আছে সবগুলো আমি sp3 থেকে নিছি। H2S এর যদি কথা বলি এটাও আমাদের কি sp3 হবে। দেখো এখানে সালফার হচ্ছে আমাদের কেন্দ্রীয়, তাহলে হাফ ইন্টু সালফারের কথা, সালফার হচ্ছে 6 লাস্টের কক্ষপথে, আর যুক্ত পরমাণু কয়টা মানে একযোজী যুক্ত পরমাণু হচ্ছে 2টা, তাহলে এখানে হচ্ছে আমাদের 4 মানে sp3। কিন্তু এখন দেখো কাহিনী কী হবে, আমি আগেই বলছি যে আমাদের দেখো বিকর্ষণ কীভাবে কাজ করে, লোন পেয়ার বিকর্ষণ হচ্ছে সর্বোচ্চ, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার, ঠিক আছে, তারপরে আমাদের কি বন্ড পেয়ার। এখন বিকর্ষণ যত বেশি হবে আমাদের বন্ধন কোণ তত কি হবে, তত কম হবে, কারণ বিকর্ষণ যত বেশি হবে বিকর্ষণ তত বেশি হবে তত আমাদের বন্ধনগুলো সংকুচিত হবে, চাপ কাজ করবে, একটা ভিতর দিকে চাপ কাজ করবে, তখন আমাদের বন্ধন কোণগুলো কী হবে, কমে যাবে, ঠিক আছে। এটা আমরা বুঝতে পারছি যে বিকর্ষণ আমরা যত বেশি দেখবো তত আমাদের বন্ধন কোণ কমে যাবে। এখন কথা হচ্ছে যদি বিকর্ষণগুলো সেম থাকে, অর্থাৎ লোন পেয়ার এগুলো সব সেম থাকে, তখন আমাদের দেখা লাগবে যে ইলেকট্রোনেগেটিভ মৌল, অর্থাৎ আমাদের যদি উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত থাকে তখন আমাদের বন্ধন কোণ তত কমে যাবে, ঠিক আছে। উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল থাকলে সেটা বন্ধন কোণ কমে যাবে। এগুলো আমরা এখন দেখবো হচ্ছে এই উদাহরণগুলো দিয়ে। এখানে যেগুলো আছে তুমি সবগুলো চেক আউট করো, সবগুলো হচ্ছে আমাদের sp3 হবে, আমি আর ব্রেক করে দেখালাম না। এখন কার্বন আমাদের sp3 মানে 4টা যুক্ত থাকার কথা 4টা, এখানে যুক্ত আছে 4টা, কার্বনের সাথে হাইড্রোজেন করা দেখতে পাচ্ছ 4টা, তার মানে এই জায়গায় আমাদের যুক্ত পরমাণু যে কটা থাকা কথা ছিল সেই 4টাই আছে, তাই না, 4টাই আছে, তার মানে এইখানে আমাদের কোনো ধরনের ব্যতিক্রম দেখা যাবে না। আমাদের যদি sp3 হয়, sp3-র জন্য আমাদের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি, বন্ধন কোণ কত, বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। এখন এই যে উপরের ক্রাইটেরিয়া অনুসারে মানে আমাদের হচ্ছে বন্ধন কোণ কম থাকবে, যত বিকর্ষণ বেশি হবে তত বন্ধন কোণ কমতে থাকবে। H2O অক্সিজেন, এখানে আমরা যেটা দেখতে পাবো যেখানে আমাদের এটাও আমাদের sp3 4টা থাকার কথা, কিন্তু এখানে আছে 2টা যুক্ত, তার মানে এই যে 2টা, তাহলে এভাবে আমাদের 2টা থাকবে। আর এই যে বাকি যে 2টা হাত ছিল এই 2টা হাতে কী হবে, এই 2টা হাতে আমাদের অক্সিজেনের 2টো মুক্তজোর, সেই মুক্তজোর এসে এই জায়গাটায় আমাদের বসে যাবে। তাহলে এই জায়গায় যেটা ঘটতেছে দেখো যে আমাদের অক্সিজেন, এখন দেখো এটার আকার কী হবে, আকৃতি হবে হচ্ছে কি, এখানে আমাদের আকৃতি হবে দেখো বোঝা যাচ্ছে যে ভি এর মতো না, ভি, এই যে এটা আমাদের ভি এর মতো দেখা যাচ্ছে, তো এই জন্য এটাকে বলা হয় ভি শেপ বা বেন্ড শেপ, এটাকে বলা হয় কি ভি শেপ বা বেন্ড শেপ। আচ্ছা, তাহলে আমাদের এই দুই জায়গায় চলে যাবে হচ্ছে মুক্ত জোড়। এখন NH3 যদি দেখি, NH3 আমাদের এখানে নাইট্রোজেন যুক্ত মান আছে 3টা, ঠিক আছে, তাই জন্য 3টা আমাদের জায়গায়, এই 3টা জায়গায় হচ্ছে আমাদের হাইড্রোজেন যুক্ত হবে, আর উপরে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে মুক্ত জোড়। এখন দেখো যে আমাদের H2O-তে মুক্তজোড় ছিল 2টা, আর NH3-তে মুক্তজোড় হচ্ছে 1টা। যেহেতু H2O-তে মুক্তজোড় হচ্ছে 2টা, তাই এখানে আমাদের এই যে লোন পেয়ার বিকর্ষণ থাকবে, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ থাকবে, বন্ড পেয়ার বিকর্ষণ সবগুলো থাকবে। আর NH3-তে আমাদের কি লোন পেয়ার আর বন্ড পেয়ার বিকর্ষণ থাকবে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের NH3-তে যেহেতু বিকর্ষণ H2O থেকে কম, তাহলে অবশ্যই NH3-র বন্ধন কোণ H2O থেকে বেশি হবে, কারণ যত বিকর্ষণ কম হবে তত বন্ধন কোণ মানে বেশি, বলতে আমাদের এই যে যেটা আমাদের রাইট
সেটা কত? সেটা হচ্ছে 109.5 ডিগ্রি, যেটা CH4 আছে সেটার থেকে এটাতে যেহেতু বিকর্ষণ বেশি তাই কমে যাবে, আর এটাতে বিকর্ষণ তার থেকে কম, তার মানে কম কমবে আর কি। এই জন্য দেখা যায় যে আমরা NH3-তে বন্ধন 160 ডিগ্রি আর পানিতে হচ্ছে আমাদের 104.5 ডিগ্রি। ওকে, তো এখন এটা মনে করো যে আমাদের গেল ভিন্ন দুইটা মৌলের ক্ষেত্রে, অক্সিজেন নাইট্রোজেন ছিল। এখন যদি আসি NH3 NF3 ক্ষেত্রে, যেহেতু দুইটা আমাদের সিমিলার দেখতে না, শুধু আমাদের যুক্ত পরমাণু, আগে ছিল হচ্ছে হাইড্রোজেন আর এখানে আসছে হচ্ছে ফ্লোরিন। তাই দেখো এটা আমাদের একদম আগের মতোই, আগে যুক্ত পরমাণু ছিল হাইড্রোজেন, এবার হচ্ছে ফ্লোরিন। ভাই এখানে যুক্ত পরমাণু আমি বলছিলাম কি, যদি আমাদের এই দুটো যদি এই দুটো যদি সেম, মানে এখানে আমাদের কি লোন পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার, এখানে লোন পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার, বিকর্ষণের মাত্রা সেম, কিন্তু কথা হচ্ছে এখানে আর ভিন্ন কি, ভিন্ন হচ্ছে আমাদের যুক্ত পরমাণু, অর্থাৎ এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে ফ্লোরিন। আমরা জানি, তাহলে আমাদের চলে আসতে হবে তড়িৎ ঋণাত্মকতার সাহায্য নিতে। অ্যান্ড তড়িৎ ঋণাত্মকতা যে আমাদের মেজারমেন্ট করব, সেটা ক্ষেত্রে দুইটা কথা আছে। একটা কথা হচ্ছে আমাদের যে তড়িৎ ঋণাত্মক পার্থক্য করতেছে, এটা কি আমাদের যুক্ত পরমাণু নাই কেন্দ্রীয় পরমাণুর? যদি কেন্দ্রীয় পরমাণুর আমার তড়িৎ ঋণাত্মক পার্থক্য করি, তাহলে মনে রাখবা যার কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে যার যার হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মক বেশি, যার আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান কেন্দ্রীয় পরমাণু বেশি, তার বন্ধন কোণ বেশি। কি বললাম? যুক্ত পরমাণু না, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তার বন্ধন কোণ বেশি, ঠিক আছে? আর যুক্ত পরমাণু হলে উল্টা, যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তার বন্ধন কোণ হবে কম। আশা করি বুঝতে পারছো। তাহলে যুক্ত পরমাণুর ক্ষেত্রে আমাদের যদি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়, তাহলে বন্ধন কোণ কম হবে, আর কেন্দ্রীয় পরমাণু হলে আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হলে বন্ধন কোণ বেশি হবে। তাহলে দেখো এইটা আমরা দেখো এখানে আমরা কি নিয়ে আলোচনা করতেছি? যুক্ত পরমাণুর ভেতরে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেনের থেকে বেশি। তাহলে আমাদের কি বলছি, যে যুক্ত পরমাণুর ক্ষেত্রে যদি আমাদের যেটার আমার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সেটা আমাদের কম হবে। এই জন্যে NF3 দেখা যায় যে 102.5 ডিগ্রি, অর্থাৎ যেহেতু আমাদের হাইড্রোজেনের থেকে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাই এটা আমাদের কমে কি হয়েছে 102.5 ডিগ্রি। আশা করি বুঝতে পারতেছো। NF3 গেল, PH3 একদম সিমিলার জিনিস, এটা আমাদের একদমই NH3 এর মতো, শুধুমাত্র এর পার্থক্য কি, এখানে আমাদের ওই N এর গ্রুপেরই, নাইট্রোজেনের 15 নম্বর গ্রুপ না, ওই গ্রুপেরই ফসফরাস আছে। এটাতেও সব সেম, লোন পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার, কিন্তু এখানে পার্থক্য কি, এখানে পার্থক্য হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। তো আমি কেন্দ্রীয় পরমাণুর মধ্যে বলছি যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তার বন্ধন কোণ বেশি। তো এখানে আমাদের নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মক মান ফসফরাসের বেশি, কারণ বুঝতে পারছো নাইট্রোজেনের নিচে আছে হচ্ছে আমাদের ফসফরাস, নাইট্রোজেন তার নিচে হচ্ছে ফসফরাস, আকার বড়, তড়িৎ ঋণাত্মকতা কম। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক 2.1, এটা মেবি হচ্ছে নাইট্রোজেনটা হচ্ছে 3। তাহলে কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তার বন্ধন কোণ বেশি, দেখা যাচ্ছে এটা 160 ডিগ্রি হবে। তাহলে অবশ্যই PH3 হবে কি 107-এর থেকে কম, এবং তাই হয়, এটা হচ্ছে 107-এর থেকে কমই হয়, সেটা অনেকটাই কমে যায়, সেটা হচ্ছে আমাদের 94 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কত? 94 ডিগ্রি। এবার আসি লাস্টে, সেটা হচ্ছে H2S, হাইড্রোজেন সালফাইড। মানে হাইড্রোজেন সালফাইডটা আমরা কম্পেয়ার করবো কার সাথে? H2O এর সাথে, কারণ এই দুটো আমাদের সিমিলার দেখতে না, অক্সিজেনের যেহেতু গ্রুপ, অক্সিজেন সাথে সালফার। তো এখানে আমাদের H2 দেখো, তো এখন আমাদের H2O আর H2S ভাই পার্থক্য কিসে? পার্থক্য হচ্ছে আমাদের কি কেন্দ্রীয় পরমাণু, অর্থাৎ এটা ছিল অক্সিজেন, এটা হচ্ছে সালফার। তাহলে এটার ব্যাখ্যা দেওয়া খুবই ইজি, এবং এটা আমরা ব্যাখ্যা দিতে দুইভাবে। একটা হচ্ছে H2O তে আমাদের কি আছে? হাইড্রোজেন বন্ড। আর H2S এ আমাদের কি হাইড্রোজেন বন্ড আছে? না, এটা হচ্ছে আমাদের শুধু, এখানে কোনো হাইড্রোজেন বন্ধন নাই। তার মানে এইটা আমাদের অধিক শক্তিশালী। তো অধিক শক্তিশালী হওয়ার কারণে এটাতে যে পরিমাণ বিকর্ষণ হবে, এটাতে তার থেকে বেশি বিকর্ষণ হবে। দেখো বিকর্ষণ মানে কি, তুমি একজনকে ঠেলে সরিয়ে দিচ্ছ, কিন্তু যদি সে স্ট্রং হয়, সে যদি বেশি শক্তিশালী, তুমি তাকে ইজিলি কিন্তু ঠেলে সরিয়ে দিতে পারবা না। তো এই জন্য হাইড্রোজেন মানে H2O-কে বেশি ঠেলে সরিয়ে দেওয়া যায় না। এই জন্য হাইড্রোজেনের মানে পানির হচ্ছে বন্ধন কত? 104.5 ডিগ্রি। কিন্তু এটা যেহেতু কোনো হাইড্রোজেন বন্ধনই নাই, তার মানে এটা দুর্বল। আর এটাতে শুধুমাত্র কি আছে? দুর্বল ভ্যান ডার ওয়ালস বল আছে শুধুমাত্র। তাহলে আমরা কি করতে পারবো, যে এটাতে আমাদের বিকর্ষণের মান বেশি হবে। এই জন্য এটার কোন কথা আসছে? H2S যেটা আছে, এটাতে আমাদের বন্ধন কোণের মান অনেক কমে যাবে, কমে গিয়ে কত হবে? 90 ডিগ্রি। H2S আমাদের বন্ধন কোণের মান কত হবে? কোণের মান 90 ডিগ্রি। এটা একদম হুবহু আমাদের পানির মতো। এখানে আমাদের কি, এখানে আমাদের H2, মানে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। দেখছো? তো এই যে কথা বললাম কি, লোন পেয়ার বন্ড পেয়ার, এই বিকর্ষণগুলো, সেগুলো যদি না হয়, তাহলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা দিয়ে ব্যাখ্যা দিব, অথবা হাইড্রোজেন বন্ধন, এগুলোতে ব্যাখ্যা দিব, ইজিলি অ্যান্সার হয়ে যাবে। এবং আকৃতির ব্যাখ্যা বা এগুলো বুঝতে পারছো আশা করি। অ্যাকচুয়ালি সংক্রান্ত নিয়ে যদি ডিটেলস ক্লাস বানানো যায়, সেটাই অ্যাকচুয়ালি একটা ক্লাস রাখার দাবিদার। কারণ অনেক মানে সবগুলো নিয়ে কথা বলা যাবে, যে SP3 SP2 SP3D2, এগুলো নিয়ে সবগুলোর হচ্ছে ব্যতিক্রম নিয়ে আকার কেন হচ্ছে ব্যতিক্রম হচ্ছে, তো এগুলো নিয়ে একটা আলাদা ক্লাসেই বানানো যাবে। এই জন্য এটার ভিতরে ডিটেলস বললাম না, ডিটেলস রাখলে আশা করি জানাবা। তো এরপরে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের জটিল যৌগের সংকরণ যা শিখলাম আগের মতো। এখানে আমাদের আরও ইজি,
ঠিক আছে, কিন্তু এখানে যে এক্সট্রা কাজ করা লাগবে সেটা হচ্ছে আমাদের এই কেন্দ্রীয় যে পরমাণু সেটার আমাদের ইলেকট্রন বিন্যাস করে দেখা লাগবে, এইটাই আর কি এক্সট্রা। তো এখানে যে লিগ্যান্ড সংখ্যা যত আমাদের সন্নিবেশ সংখ্যাও তত, মানে কোঅর্ডিনেশন নাম্বার তত হবে, এবং সেই অনুসারে আমাদের সংকরণ হবে। এখানে লিগ্যান্ড সংখ্যা তো 6টা, তার মানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, আর 6-এর জন্য আমাদের সংকরণ কী হয়, sp3, মানে 3 একে 4, তাহলে d2 এটা হতে পারে, বা d2 sp3 হতে পারে। সেটা আমরা বুঝবো কীভাবে, সেটার জন্য আমাদের কেন্দ্রীয় মৌলে ইলেকট্রোবিন্যাস করা লাগবে। এখানে আমাদের FeH2O, এখানে H2 অ্যাকচুয়ালি 4 হবে, FeH2 4, তাহলে এখানে দেখো এখানে আমাদের CO, এখানে CO কত 4, তার মানে এটা হবে হচ্ছে আমাদের sp3। ওকে, sp3, মানে sp3 হলে আকৃতি হতে পারে দুই ধরনের। মনে রাখবা জটিল আয়নের ক্ষেত্রে শুধুমাত্র sp3 এর ক্ষেত্রে আমাদের আকৃতি দুই ধরনের হতে পারে, যুক্ত পরমাণু 4টা থাকার ক্ষেত্রে, বাকিগুলোতে আমাদের আকৃতি সেম হবে। মানে যদি আমাদের যুক্ত পরমাণু এখানে 6টা থাকার কথা, যদি 6টা না থেকে 4টা থাকে তাহলে হয়তো বা ব্যতিক্রম হয়, তাছাড়া মানে ব্যতিক্রম হবে। তাছাড়া আমাদের 6টা পরমাণু যুক্ত আছে 6 এর ক্ষেত্রেই, তাহলে আমাদের আকৃতি যেটা হওয়ার কথা ছিল অষ্টতলকে হবে। শুধু আমাদের sp3 ক্ষেত্রে আমাদের যুক্ত পরমাণু 4টা আছে 4-এর জন্য, তারপরেও হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে আমাদের চতুস্তলক হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে চতুর্ভুজাকার, সমতলীয় চতুর্ভুজাকার, সেটা আমরা দেখবো একটু পরেই। আচ্ছা, তো আমাদের এখন দেখি যে কপার ক্লোরাইড, এটার ক্ষেত্রে যদি আমি বলি কপার ক্লোরাইড, সেটা হচ্ছে আচ্ছা তো কপার ক্লোরাইড এখানে আমাদের কত আছে, 4টা আছে না, তাহলে এখানে CO হচ্ছে 4, তাহলে এটা হবে কি sp3, তাহলে এটা আকৃতি দুই ধরনের হতে পারে। আচ্ছা, sp3 হতে পারে, আরেকটা sp3 কে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে dsp2 এর ক্ষেত্রের জন্য আমাদের হয় হচ্ছে চতুর্ভুজাকার, আর sp3 এর জন্য হয় হচ্ছে চতুস্তলকীয়। dsp2 এটা হলে আমাদের কি হবে, চতুস্তলকীয়, এটা হলে আমাদের হবে চতুস্তলকীয়। সেটা বুঝবো কি হবে, ইলেকট্রন বিন্যাস, কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন বিন্যাস। এটা যদি হয় তাহলে হবে কি চতুর্ভুজাকার। ওকে, তো এখন আমরা কি করব, ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস করার আগে আমাদের কি করা লাগবে, আমাদেরকে অবশ্যই কেন্দ্রীয় মৌলের কত চার্জ হিসাবে করা লাগবে। এখানে আমাদের জানি সায়ানাইডের চার্জ হচ্ছে -1, তার মানে এখানে আছে -6, অবশ্যই -6 এর সাথে +2 যোগ করলে আমাদের -4 মিলে, তার মানে Fe এখানে কত আছে, Fe হচ্ছে 2+ আছে। আর এই জায়গায় আবার ধরি এখানে হাইড্রোজেন হচ্ছে 0, তার মানে এখানে Fe2+ আছে, আমাদের একটা ইলেকট্রন বিন্যাস করলে সবগুলো হয়ে যাবে। আর এখানে কপার, এখানে হচ্ছে ক্লোরিনের যেহেতু -1, বাইরে যেহেতু আমাদের কি আছে, বাইরে যেহেতু আমাদের 2+ আছে, তার মানে এখানে 2+ হবে না, এটা অ্যাকচুয়ালি আমাদের 2- হবে। ওকে, এটা অ্যাকচুয়ালি আমাদের কি হবে, এটা অ্যাকচুয়ালি আমাদের 2- হবে। ওকে, তো এখানে ক্লোরিনের তাহলে কত আছে, ক্লোরিনের এখানে আমাদের যেহেতু -1, তো 4 × -1 মানে হচ্ছে -4 আছে, -4 এর সাথে +2 যদি অ্যাড করো তাহলে -2 মিলে, তার মানে এখানে কপার 2+ হবে। ওকে, কপার 2+। তো আমরা এই ইলেকট্রোমিনাসগুলো যদি করি, আমরা এটা শর্টকাট করছি, সেটা হচ্ছে আর্গনের পর কত আছে 3d আর হচ্ছে 4s। তো 3d আর হচ্ছে 4s, তাহলে 4s এটা তো অবশ্যই 0, কারণ দুইটা ইলেকট্রন ত্যাগ করবে কই থেকে, 4s থেকে, 4s 0। আর 3d তেমন তাহলে কয়টা থাকে দেখো, আমাদের 3d 5টা, তাহলে 1 2 3 4, এই 5টা গেল আমাদের হচ্ছে অরবিটাল সংখ্যা। এখন আমরা জানি এটা আয়রন কত, আয়রন হচ্ছে 26, তাহলে এটা দিয়ে থাকে হচ্ছে 6টা, দিয়ে থাকে কয়টা, দিয়ে থাকে হচ্ছে 6টা। এখন কত হচ্ছে, এখানে আমাদের যে লিগ্যান্ড আছে সেই লিগ্যান্ডটা কি স্ট্রং নাকি উইক, যদি স্ট্রং থাকে তাহলে সেটাকে পেয়ার আপ করে দিবে, আর উইক থাকলে পেয়ার আপ করতে পারবে না। এইভাবে আমাদের মান বোঝাতে হবে। দেখো আমাদের যদি H2 এর ক্ষেত্রে আমি ফার্স্টে দেখাই, H2 যেহেতু উইক লিগ্যান্ড, তাই এরা পেয়ার আপ করতে পারবে না, এটা আমাদের অ্যাজ ইউজুয়াল হুন্ডে নীতি অনুসারে বসবে, অর্থাৎ আমাদের প্রথমে একমুখী স্পিন ইলেকট্রন 5টাতেই হচ্ছে যাবে, তাই না, তারপরে যে এক্সট্রা যেগুলো আসবে 6 নম্বর থেকে সেগুলো আমাদের প্রথম থেকে শুরু করে বসবে, তাহলে 5টা গেল, তোমার 6 নম্বরটা এখানে ডাবল হয়ে যাবে। এটা কার জন্য, এটা হচ্ছে আমাদের এইটার জন্য, কারণ এখানে H2 হচ্ছে আমাদের কি, H2 আমাদের হচ্ছে উইক লিগ্যান্ড। ওকে, তাহলে H2 থাকলে এই কাহিনী হইতো, তখন আমাদের ইলেকট্রোমিনাস কি সংকরণ কি দাঁড়াতো, সংকরণ দাঁড়াতো হলো, দেখো তাহলে আমাদের কি ডিতে কোনো কিছু ফাঁকা নাই, তার মানে 4s এর পর কত আছে, 4s এর পর তো আমাদের মনে করো যে 4p আছে, আবার তারপর হচ্ছে কি আছে 4d আছে, তার মানে এখান থেকে আমরা কিছু নিতে পারবো না, তাহলে নিব কি এখান থেকে 6টা পূর্ণ, কত পূর্ণ করা লাগবে, 4টা পূর্ণ করার জন্য আমার কি লাগবে, একটা s আর 3টা p, তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে sp3। ঠিক আছে, আর কপারেটটা তাহলে সাথে সাথে দেখাই দিই, যেহেতু ফার্স্ট টাইম 4-এর জন্য দেখালাম। কপারেটটার আমাদের কি হবে, কপারেটটা আমাদের আর্গন, তার সাথে হচ্ছে আমাদের কত 3d আর হচ্ছে 4s, তো 4s 0 হয় বুঝতেছো, আবার 3d এখানে কত হবে 9 হবে, কারণটা কি, ওই যে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, আমাদের জানি কপারেটটাই আমাদের 4s1 থেকে একটা, 3d 10 থেকে একটা, তাহলে 9টা না। তো এই ক্ষেত্রে আমাদের দেখো যুক্ত পরমাণু কি আছে, ক্লোরিন আছে। আমি এটাকে ক্লোরিন বাদ দিয়ে এটাকে আমি মনে করো সায়ানাইড বানিয়ে দিলাম, কি বানালাম, সায়ানাইড। ওকে, ক্লোরিনও সম্ভবত দুর্বল, তো আমরা হচ্ছে এটাকে সায়ানাইড যদি বানাই, তাহলে এখন দেখো সায়ানাইড কি শক্তিশালী, তাহলে এ কি করে দিবে, এ ভাই হচ্ছে আমাদের 9টা ইলেকট্রনকে পেয়ার করে দিবে, 9টা ইলেকট্রনকে যদি পেয়ার করো তাহলে কি হয়, তাহলে আমাদের 4টা হয়। এটা আমি সায়ানাইড করে দেওয়ার কারণে তুমি একটা নতুন জিনিস শিখতে পারবা। তো 4টা আমাদের মানে 4 2 8 একে 9 না, যদি এখানে আমাদের পেয়ার ওইভাবে থাকতো, তারপর আর কি, ঠিক আছে, তো এই আর কি, তো এই যে 4 2 8 আর একটা হচ্ছে 9। ওকে,
আচ্ছা, আবার যদি এই হলো অবস্থা। এখন এখানে কথা হচ্ছে যে এই যে একটা ইলেকট্রন, আমরা কি এটাকে কি লিখবো? এটা আমরা কি এইডি কাউন্ট করব ইলেকট্রনকে বাদ দিয়ে, নাকি আমরা এই যে এখানকাতে 4D থেকে আমরা হচ্ছে কাউন্ট করব? আমার মিলান লাগবে কি sp3 মিলান লাগবে অথবা dsp2, সেটা হচ্ছে ফাঁকা থাকা সাপেক্ষে, তাই না? তো এই একটা ইলেকট্রন যদি মনে করো আমরা ধরি যে এই 4D তে আছে, যদি আমরা 4D তে ধরি তাহলে ভাই কি হইতো, তাহলে তো এই ইলেকট্রন ত্যাগ করাটা খুব ইজি হইতো, তাই না? কারণ আমরা তাহলে আমরা কপার 3+ পাইতাম, কিন্তু কপার 3+ কি পাওয়া যায়? না, পাওয়া যায় না। কপার প্লাস আর 2+ পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারবো যে এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি 4D তে নাই, এটা অ্যাকচুয়ালি আমাদের 3D তেই আছে। ওকে, এটা অ্যাকচুয়ালি আমাদের কোথায় আছে? 3D-তেই আছে। তাহলে আমরা এখান থেকে ডি আর নিতে পারবো না, এখান থেকে আমরা নিব কি sp3। তাহলে এটা আমাদের কি হবে? এটা আমাদের sp3 হবে। আর যদি আমাদের দেখা যায় তো যে এখানে আমাদের ফাঁকা আছে, আমি যদি এই উদাহরণটা আমি হয়তো টেক করিনি, মানে নেই, যদি আমাদের দেখা যায় তো যে আমাদের এখানে ডিটা ফাঁকা আছে, তাহলে আমরা লিখতে পারবো সেটা কি dsp2। তখন আমাদের আকৃতি হবে কি চতুর্ভুজ আকার। আচ্ছা, যদি এরকম তোমার ইলেকট্রন বিন্যাস করে পাও, তখন তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করে দিবা। ওকে, আর আচ্ছা, তো এই দুটো তো বুঝতে পারলে, আশা করি কভার হয়ে গেল। এখন আমি দেখি সেটা হচ্ছে প্রথমটা ক্ষেত্রে সাইনারি ছিল, তাহলে এই সাইনারির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না। এটা আমাদের কি করবে? পেয়ার আপ করে দিবে। এটা যদি পেয়ার আপ করে দেয় তাহলে এখানে 6টা ছিল, 6টা আমাদের কই যাবে? এই 6টা আমাদের 3টার ভেতরে চলে যাবে, কারণ 3 দুগুণে 6, পেয়ার আপ যেহেতু করে দিচ্ছে। তাহলে সাইনারির ক্ষেত্রে এখানে আমাদের কি হবে? 3টার ভেতরে এগুলো চলে যাবে। তাহলে 1টা 2টা 3টা, 3 জোড়া। তাহলে দেখো 2টা ফাঁকা হয়ে গেল না? তাহলে এখানে কি পাচ্ছ? D2। আর আমার লাগবে কি 6টা, তাহলে D2sp3। তাহলে এটা sp3 D2 না হয়ে এটা হবে D2sp3। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু 6টা আমাদের শূন্যের সংখ্যা, 6টা পরমাণু যুক্ত, আকৃতি কোনো চেঞ্জ হবে না, জাস্ট সংক্রায়নটা চেঞ্জ হবে। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে আমাদের জটিল আয়নের সংক্রায়ন করা লাগবে, জাস্ট আগের মতো। শুধুমাত্র এখানে আমাদের এই কেন্দ্রীয় মৌলের ইলেকট্রোবিন্যাস করে দেখা লাগবে যে কোনো চেঞ্জ আসতেছে কিনা, এইটুকুই। লাস্ট টপিক সেটা হচ্ছে ডি ব্লকের মৌল অবস্থান্তর কিনা রঙিন যৌগ গঠন করে, আর হচ্ছে চমক ধর্ম। খুবই শর্টে আমি সারবো, খুবই দ্রুত শেষ করা ট্রাই করবো, এবং এরপর একটা উদাহরণ দিয়ে এটা শেষ করবো। তাহলে ডি ব্লক মৌল অবস্থান্তর, এটা জানোই যে D1 থেকে যদি D9 হয় তাহলে এটা অবস্থান্তর। সেটা কি? আমাদের হচ্ছে সুস্থিত আয়নের, অবশ্যই মৌলের না, সুস্থিত আয়ন। অর্থাৎ যে আয়ন থাকবে সেই আয়নে ইলেকট্রোমেশ করে যদি তুমি D1 থেকে 9 পাও, সেটা হচ্ছে আমাদের অবস্থান্তর, না হলে অবস্থান্তর না। ইজি কথা, এক কথায় কাজ শেষ। রঙিন যৌগ কখন হয়? আমরা জানি যে ডি আমাদের 5টা আছে, কি আছে? DXY, DYZ, DZX, DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, DZ স্কোয়ার। এর ভেতরে এই যে যেটা আছে না, এটাকে বলা হয় T2G ব্লক। T2G ব্লক। আচ্ছা, নাম দেওয়ার দরকার নেই, তারপর এটাকে T2G ব্লক বলা হয়, তুমি এটা বলতে পারো। তো এই দুইটা আলাদা হয়ে যায় যখন আমাদের হচ্ছে আমাদের বন্ধন গঠন, যখন আমাদের ডি ব্লকের কোনো একটা পরমাণু যৌগ গঠন করে, তখন আমাদের এই পাঁচটা থেকে আমাদের কি হয়? দুইটা ভাগ হয়ে যায়। ভাগ হয়ে একটা চলে যায় হচ্ছে নিচে, আরেকটা চলে যায় হচ্ছে উপরে। ঠিক আছে? একটা স্টেবল, আরেকটা হলো এক্সাইড স্টেটে। 1 2 3 4 5, এখানে যাবে কোনটা? এখানে যাবে সেই দুইটা, অর্থাৎ T2G যেটা দেখলাম সেই দুইটা। ওকে, T2G। তো এই যে মাঝখানে একটা যে কি পাইলে, এখানে তুমি একটা শক্তির গ্যাপ পাচ্ছ না? তো এই যে ডেল ই পাচ্ছ, এই ডেল ইটা আমাদের কি হয়? ডেল ইটা আমাদের বিকিরিত হয়, শক্তি আমাদের কি বিকিরিত হয়। তো বিকিরিত হয় কি হয়? বিকিরিত হলে সেটাকে আমরা দেখি হচ্ছে রঙিন আকারে। বিকিরিত যখন হয় সেটাকে আমাদের রঙিন বা রঙিন বর্ণে দেখা যায়। এই জন্য আমাদের কি হয়? এই জন্য আমাদের এই যে আমাদের ডি ব্লক মৌল রঙিন যৌগ গঠন করে। কারণটা কি? কারণটা তারা হচ্ছে আমাদের বন্ধন গঠন করে, তখন হচ্ছে তারা আমাদের তাদের মধ্যে শক্তির তারতম্য দেখা যায়, এবং 3টা এবং 2টা, আমি 5টা দিয়েছি এখানে ভুলে 3টা হবে। তো 3টা এবং 2টা এই ভাগে বিভক্ত হয়ে যায়। 3টা কি? 3টা হচ্ছে যে আমাদের এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, আর 2টা কি? 2টা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং হচ্ছে জেড স্কোয়ার। ঠিক আছে? তো এইভাবে পার্থক্য হয়ে যায়, সেই যে শক্তির গ্যাপ দেখা যায় সেটার কারণে আমাদের রঙিন যৌগ গঠন করে। তো এই আমাদের হচ্ছে ডায়াগ্রাম দেখাতে হবে, আর হালকা করে ব্যাখ্যাটা বলতে হবে যে এখানে শক্তির পার্থক্য দেখা যায়, সেই শক্তিটা আমার বিকৃত হয়, বিকৃত শক্তিটা আমার বর্ণ গ্রহণ করে। চৌম্বকত্ব খুবই ইজি, ইলেকট্রোনিউক্লিয়াস করবা। ডিতে যদি দেখো, ডিতে যে আমাদের 1 2 3 4 5, ডিতে যদি দেখো যে আমাদের কোনো একটা হলো আমাদের কি আছে, কোনো একটা হলো আমাদের অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে সেটা হবে প্যারাম্যাগনেটিক। যদি আমাদের সবগুলোই কি হয়? সবগুলোই আমাদের জোড়া জোড়া থাকে, তাহলে সেটা হবে হচ্ছে ডায়াম্যাগনেটিক। আর ফেরোম্যাগনেটিক নিয়ে আমাদের সৃজনশীল কথা হয় না, এটা আমাদের হচ্ছে কথা হয় এমসিকিউতে। সেটা কি কি? FeCO(Ni), এটাকে ছন্দ হচ্ছে ফেল করি নাই। এই তিনটা হচ্ছে আমাদের ফেল করি নাই হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক। বাকি থাকবে হচ্ছে আমরা সব সৃজনশীল ব্যাখ্যা করবো প্যারা আর ডায়া দিয়ে। যদি সবগুলো জোড়া জোড়া থাকে ডায়া, আর যদি একটা হলেও সিঙ্গেল থাকে সেটা হচ্ছে আমাদের প্যারা। উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। লাস্ট আমাদের স্লাইড, এটা কি আছে? ডি ব্লকের যে অবস্থান্তর দেখাইছি, যেমন হচ্ছে স্ক্যান্ডিয়াম 2+ আর জিঙ্ক 2+, এই দুটো বাদে বাই সবগুলো অবস্থান্তর হয়। তারপর তোমরা একটু বেশ করে দেখবা যে D1 থেকে 9 পাওয়া যাচ্ছে কি না। এবার আসি রঙিন যৌগ। রঙিন যৌগের ক্ষেত্রে কিছুই না, এই যে যেটা আছে এখানে আমাদের কি? এখানে আমাদের কপার 2+ না, কারণ এই যে আগের মতোই
টু মাইনাস, এখানে আমাদের ক্লোরিনে -1 × 4, তার মানে -4 আছে। যদি -2 মেলাতে হয় কী করা হবে, এখানে +2 করা হবে, +2 আর -4 যোগ করলে হয় -2। তার মানে অ্যাকচুয়ালি কপার হচ্ছে এখানে কপার 2+। সেটা ইলেকট্রোমেশ করে দেখাবা। ইলেকট্রোমেশ করলে আগের মতোই, এখানে আমাদের 9টা আছে। আচ্ছা, তো এই 9টার কারণে তাহলে এই 4টাই হচ্ছে 4 জোড়া, আর লাস্টে হচ্ছে সিঙ্গেল একটা। তো এই যে একটা, তো দেখো এখানে আমাদের তাহলে কী হবে, এখানে আমাদের 5টা, এই 5টা থেকে নিচে চলে যাবে 3টা, 1 2 3, নিচে যখন পূর্ণ হবে তারপরে কিন্তু উপরে যাইতে পারবে। আর এখানে 2টা, তাহলে দেখো 9টা আছে না, 9টার ভিতর তাহলে নিচে থাকবে কত, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর উপরে যাবে করে 9টা, তাহলে 2 আর 1। দেখো এখানে কিন্তু আমাদের কি স্পিনের পার্থক্য চলে আসছে। স্পিনের পার্থক্য আসছে মানে আমরা এখানে কী পাবো, এখানে আমরা ডেলি পাবো, ফলে আমাদের রঙিন যৌগ গঠন হবে। কিন্তু যদি এরকম হইতো যে এখানে আমাদের 2টা চলে আসছে, লাইক জিঙ্কের, হচ্ছে জিঙ্কের 10টা আছে না, 10টা থাকলে কী হবে, এখানে আমাদের 3 দুগুণে 6, আর উপরে চলে যাবে হচ্ছে 2টা, তাহলে আমাদের এখানে চলে যাবে হচ্ছে 4টা, তার মানে এখানে চলে যাবে হচ্ছে 6টা, আর এখানে চলে আসবে হচ্ছে আমাদের 4টা। তাহলে এই জায়গায় কি স্পিনে কোনো পার্থক্য আছে? নাই, এই জন্য স্টেবল। এখানে আমাদের ডেলি হবে 0, এখানে ডেলি হবে কি 0, ফলে আমাদের জিঙ্ক যেটা হয়, জিঙ্ক আমাদের রঙিন যৌগ গঠন করে না, জিঙ্ক আমাদের রঙিন যৌগ গঠন করে না। ব্যাখ্যা দিতে পারবো না, আশা করি দিতে পারবা। এই জাস্ট এই দুটো ব্যাখ্যা দিয়ে আমাদের রঙিন যৌগ ব্যাখ্যা হয়ে যাবে। চৌম্বক ধর্মটাও ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। সেটা আমাদের হচ্ছে এই যে কি আছে, দুইটা উদাহরণ নিচ্ছি তো এখানে আমাদের। আচ্ছা, আমি আগে এটা একটু ক্লিন করি, ঠিক আছে, এটা একটু ক্লিন করি, কাট, ওকে। তাহলে দেখো এখন হচ্ছে চৌম্বক ধর্ম যদি খেয়াল করি, চৌম্বক ধর্ম দিয়ে তাকাইলে এই দুইটা ক্ষেত্রে আমরা অলরেডি দেখছি। এখন এখানে একটা আছে স্ট্রং লিগ্যান্ড, একটা আছে উইক লিগ্যান্ড, FeCN6 4-, তার মানে এখানে কি, এখানে আমাদের Fe2+ আছে, এখানে আমাদের Fe2+ আছে। তো Fe2+ একটু আরেকবার দেখি আমরা, Fe2+, এটা আমাদের কি হবে, যে আমাদের আর্গন, তারপর হচ্ছে 3D6, আর হচ্ছে আমাদের 4s0, তাই না? 4s থেকে তো দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, আর 3D হচ্ছে 6। এখন যেহেতু আমাদের সায়ানাইড স্ট্রং, তার মানে এটা আমাদের পেয়ার আপ করে দিবে। কি করে দিবে, এটাকে আমাদের পেয়ার আপ করে দিবে। দেখো সায়ানাইড পেয়ার আপ করে দিবে, কিন্তু আমাদের H2 এর ক্ষেত্রে, এটা সায়ানাইডের ক্ষেত্রে লিখলাম, আর H2 এর ক্ষেত্রে আমাদের কি হবে না, পেয়ার আপ হবে না। তাহলে পেয়ার আপ না হলে কি হবে, এখানে প্রথমে 5টাতে প্রবেশ করবে, আর লাস্ট হচ্ছে একটা। তার মানে এই যে সায়ানাইড, এইটার ক্ষেত্রে আমাদের কিন্তু সবগুলোই কি যুগ্ন, সবগুলোই যুগ্ন, তার মানে এটা হচ্ছে ডায়া। আর এই পানির ক্ষেত্রে আমরা কি পাইছি, অযুগ্ন, তার মানে এটা হচ্ছে আমাদের প্যারা। ঠিক আছে, জাস্ট এটা আমাদের ইলেকট্রোমেশ করতে হবে। এই যে কনসেপ্টগুলো বলছি একদম ফার্স্ট টু লাস্ট, এগুলো মাথায় রাখলে আমি বিশ্বাস করি যে এই চ্যাপ্টারটা তোমার একটা স্ট্রং পয়েন্ট হিসেবে গণ্য হবে। তুমি অবশ্যই এখান থেকে একটা MCQ ইজিলি কমন পাবা এই টপিকের ভেতর থেকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।